প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমার ফিজিক্সের প্রথম ও নতুন ক্লাসে স্বাগতম। তো ফিজিক্সের প্রথম অধ্যায় আমরা এখানে 10 মিনিটের মধ্যে এই অধ্যায় শেষ করার চেষ্টা করব। তো এখানে ভৌত রাশি ও পরিমাপের আমরা 4টে বিষয় নিয়ে আলোচনা করব: উপসর্গ, ভৌত রাশি, পরিমাপ এবং ত্রুটি। তো উপসর্গ এগুলা দেখো: এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। অর্থাৎ তোমরা এদিক থেকে এদিকে মুখস্থ করার চেষ্টা করবা, অথবা তোমরা অন্য কোনো ভাবে সেটা মুখস্থ করবা। দেখো প্রত্যেকে কিন্তু পাওয়ার 3 করে কমতেছে, ঠিক আছে? আর এইগুলো আমাদের যে বেসিক ধারণা সেটা, যে ছোটবেলা থেকে আমরা যা পড়ে আসছি, কিলো মানে 10⁻³ মানে 1000, হেক্টো মানে 100 বা 10^2, ডেকা মানে 10⁻1, ডেসি মানে 10⁻1, সেন্টিমিটার 10⁻2, আর মিলি মানে 10⁻3। অর্থাৎ এগুলো দিয়ে কি করতে হয়? গুণ দিতে হয়। যেমন আমি তোমাকে বললাম প্রশ্নে 10 মাইক্রোমিটার, হ্যাঁ, সমান সমান কত ন্যানোমিটার। তো এখানে বলবে যে কত ন্যানোমিটার, কত ন্যানোমিটার। তো আমরা এটাকে আগে 10 মাইক্রোমিটার আমরা এখানে নেই, 10 মাইক্রোমিটার। আর এইখানে আমরা কি ন্যানো বলতে আমরা এখানে ন্যানোতে নেব। তো ন্যানোতে নেওয়ার জন্য আমরা মাইক্রোতে আগে নেই। 10 ইন্টু মাইক্রো মানে 10⁻6 মিটার। আচ্ছা, তো এখানে কত হলো? 10 × 10⁻6। তাহলে একত্রে করলে কত হয়? 10⁻5 হয়। কত হয়? a⁴m ভাগ a⁴ গুণ a⁴n, a⁴m প্লাস n, অর্থাৎ এখানে 10⁻5 মিটার হয়। কিন্তু আমার এটাতে নিতে হবে ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কত? ন্যানোমিটার মানে 10⁻9। ন্যানো কত? ন্যানো মানে 10⁻9, সেটা নিতে হইবে। তো 10⁻9 যদি তুমি নিতে চাও, তাহলে এখানে তুমি এটার সাথে কি গুণ দিতে হবে? কত? 10 আমি এখানে সামনে লিখি 10⁻5 ছিল, এটার সাথে আমি গুণ দিতে হবে 10⁻4, কারণ 10⁻4 10⁻5 মিলে হবে কত? 10⁻9। আর এটা যেহেতু আমরা আনছি, এটা আবার তার মতন আবার 10⁻4 আনলাম। তাহলে উপরে কি হলো? উপরে 10⁻9 হলো মিটার, আর নিচে হলো 10⁻4। তো 10⁻9 মানে কত? আমার 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার। আর এই যে নিচে যে 10⁻4, সেটা আমরা উপরে উঠে যাই, সেটা উপরে উঠে দিলে হবে কত? ইন্টু 10⁻4 হয়ে যাবে। তার মানে কত হবে? 10⁻4 ন্যানোমিটার। আসলে আমরা ভৌত রাশি নিয়ে আলোচনা করি। ভৌত রাশি আমাদের বাস্তব জগতে যা কিছু পরিমাপ করি তাই হলো কি? রাশি। তাহলে ভৌত রাশি কাকে বলে? এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করি তাই রাশি। তো ভৌত রাশিটাকে দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে: স্কেলার রাশি বা সদিক রাশি, আর হলো ভেক্টর রাশি। আর ভৌত রাশিটাকে আলাদাভাবে আমাদের দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো মৌলিক রাশি এবং যৌগিক রাশি। মৌলিক রাশি হলো 7টা, এই 7টা মুখস্থ করবা ইনশাল্লাহ। এখান থেকেই একটা প্রশ্ন কমন পাবা তোমরা। আর এই 7টা কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এগুলো তোমরা মুখস্থ করবা। এই যে পার্টে পার্টে মুখস্থ করবা, এই 4টে একসাথে মুখস্থ করবা, এই 3টে একসাথে মুখস্থ করবা। তো এগুলার ইংরেজি নাম থেকে মূলত মাত্রা নেওয়া হয়েছে। তো প্রশ্ন হলো মাত্রা কাকে বলে? প্রশ্নে আসতে পারে। মাত্রা হলো কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে বলা হয় রাশিটির মাত্রা। তো আমরা এখানে যে নামগুলো, মৌলিক রাশির নামগুলো, দৈর্ঘ্য বা দূরত্ব, এইগুলো মূলত মৌলিক রাশিগুলোর ইংরেজি নাম থেকেই মাত্রাগুলো নেওয়া হয়েছে। দৈর্ঘ্য বা দূরত্বের ইংরেজি নাম হলো লেন্থ। তো এইখানে প্রথম অক্ষর এল থেকে মাত্রা এল নেওয়া হয়েছে। আর একটা বিষয় মনে রাখবা, যে মাত্রা সর্বদা কি করতে হবে? থার্ড ব্র্যাকেট চিহ্ন দিতে হইবে। ভর ইংরেজি নাম হলো ম্যাস, যার প্রথম অক্ষর এম, এই জন্য এম নেওয়া হয়েছে। সময়ের ইংরেজি নাম হলো টাইম, যার প্রথম অক্ষর টি, এই জন্য আমাদের মাত্রায় টি নেওয়া হয়েছে। আর এইখানে একক গুলো আমাদের এসআই একক, যেটা এসআই এককের দুইটা পদ্ধতি আছে। একটা হলো সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস, হ্যাঁ, সিতে হয় সেন্টিমিটার, সিতে হলো সেন্টিমিটার সিএম, ডিতে হলো গ্রাম জিএম, হ্যাঁ, আর হলো এই যে এসআই হলো সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তো আমাদের ওইটা লাগবে না, আমাদের লাগবে এসআই একক, এম কে এস, অর্থাৎ মিটার, এম এ মিটার, কেতে কেজি, এসে সেকেন্ড। তো এখানে দৈর্ঘ্য বা দূরত্ব বা সরণ, যার একক হলো মিটার, তারপর হলো ভরের একক হলো কেজি, সময়ের একক হলো যে সেকেন্ড। তো এইগুলো আমি মাত্রা দিলে এগুলো লাগবে না মাত্রা, শুধু একক গুলো মুখস্থ করে নিলেই চলবে। তাপমাত্রার একক হলো কেলভিন, তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার, এম এম্পিয়ার, দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা, এবং পদার্থের পরিমাণের একক হলো মোল। তো এবার আসো আমাদের স্কেলার রাশি। স্কেলার রাশি কটা মুখস্থ করবা? এই যে এই কটা স্কেলারও, এই যে প্রথম যে আমরা 4টে দিলাম, সেই কটা স্কেলার রাশির মধ্যে পড়বে। আর এইটার সাথে সাথে তোমরা আরো কটা করে নেবা স্কেলার রাশির সাথে, আরো 3টা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দ্রুতি, কাজ, শক্তি। দ্রুতি, কাজ, শক্তি, হ্যাঁ, এই কটা বাদে বাকি সবগুলা কি হবে? বাকি সবগুলো হবে ভেক্টর রাশি।
আবার মৌলিক রাশি এই 7টা বাদে বাকি সবগুলো হবে সব যৌগিক রাশি। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করি, পরিমাপ। তো পরিমাপের ক্ষেত্রে আমাদের এখানে 4টা স্কেল আছে। প্রথমত আমাদের যে সাধারণ স্কেল বা প্রধান স্কেল যেখানে আমাদের সেন্টিমিটারে দাগ, সেন্টিমিটার এবং মিলিমিটার দাগ থাকে। আমরা সেন্টিমিটার মাপতে পারি, তবে মিলিমিটার মাপ অতটা সূক্ষ্মভাবে বের করতে পারি না। মিলিমিটারের মাপ অত্যাধিক সূক্ষ্মভাবে বের করার জন্য আমাদের এখানে 2টা স্কেল ব্যবহার করা হয়। একটা হলো ভার্নিয়ার স্কেল আর আরেকটা হলো স্লাইড ক্যালিপার। আর চতুর্থ নাম্বার স্কেল আমাদের এখানে সেটা হলো স্ক্রু গজ। তো প্রধান স্কেল আমরা ব্যবহার করি মূলত মোটামুটি কিছু বড় কিছু পরিমাপের জন্য। আর সোজা কথা বলতে গেলে সেন্টিমিটার বা মিটার টাইপের কিছু পরিমাপের জন্য আমরা প্রধান স্কেল ব্যবহার করি। ভার্নিয়ার স্কেল এবং স্লাইড ক্যালিপার আমরা মূলত এগুলো মিলিমিটারে বের করার জন্য, মিলিমিটারে পরিমাপের জন্য ব্যবহার করি। আর স্ক্রু গজটা আমরা ব্যবহার করি বৃত্তাকার কোনো কিছু পরিমাপের জন্য। তো এই যে ভার্নিয়ার স্কেল এবং স্লাইড ক্যালিপার দুটোর জন্য একটাই সূত্র, এল সমান সমান এম প্লাস বি গুণ বিসি। এখন বলতে পারো স্লাইড ক্যালিপার এবার বি গুণ বিসি আসলো, এই ভিটা কি বিসি কি? তো এগুলো আগে চিনি। বি হলো ভার্নিয়ার, সিতে কনস্ট্যান্ট, তার মানে কি বোঝায় ভার্নিয়ার ধ্রুবক, আর ভি হলো ভার্নিয়ার সমাপতন, আর এম হইলো প্রধান স্কেল পার্ট, আর এল হইলো আমার সঠিক দৈর্ঘ্য। তো এই সূত্র দিয়ে সেই সূত্র দিয়ে আমরা ভালোভাবে খেয়াল করি যে ভার্নিয়ার ধ্রুবক, তো ভার্নিয়ার ধ্রুবকটা কি সেটা চিনতে হবে আমার। আর এই যে ভার্নিয়ার সমাপতনটা কি সেটা আমরা চিনি। এবার আসো আমরা এখানে দুটো স্কেল নেই। এই হলো আমার মনে করো মেইন স্কেল এম এস, হ্যাঁ, আর হলো আমার ভার্নিয়ার স্কেল যেটা আমরা বললাম ধরো ভি এস, ভার্নিয়ার স্কেল। তো প্রধান স্কেলে এইরকম মিলিমিটার দাগগুলো থাকে। আমি একটু বড় নেই, যদিও দাগগুলো অনেক ছোট, 1 2 3 4 5 এরকম 10 মিলিতে 1 সেন্টিমিটার। কত মিলিতে 1 সেন্টিমিটার? 10 মিলিতে 1 সেন্টিমিটার। তো আমার এইখানে প্রধান স্কেলে যে 1 ভাগ 1 মিলিমিটার সেটাকে আমরা এস ধরলাম, যে এস সমান সমান 1 মিলিমিটার। তো প্রধান স্কেলের 1 বরাবর আমি যদি এখানে হিসাব করি, ভার্নিয়ার স্কেল এইখানে হওয়ার কথা, কিন্তু ভার্নিয়ার স্কেলের দাগগুলো আসলে এইখানে হয় না, ভার্নিয়ার স্কেলের দাগগুলো আরো মূলত ছোট হয় একটু। তো এই যে আমরা ধরলাম এইখানে দিলাম 1, এইখানে দিলাম 2, এইখানে দিলাম 3, আর এই বরাবর আমি এইখানে দিলাম 4। তো এখন খেয়াল করো ভার্নিয়ার দাগগুলো কিন্তু একটু ছোট, এই যে এইটুকু ছোট হয়ে গেল না প্রধান স্কেলের চাইতে? এই যে ভার্নিয়ার দাগগুলো এইটু ছোট হয়ে গেল না? এই যতটুকু ছোট এটাকে বলা হয় আমার ভার্নিয়ার ধ্রুবক, অর্থাৎ বিসি, অর্থাৎ এই মানটাই হলো আমার কি বিসি। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের সংখ্যা আমরা কিভাবে বলবো? ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের 1 ভাগের তুলনায় যতটুকু ছোট, ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের 1 ভাগের তুলনায় যতটুকু ছোট তার পরিমাপকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তো এবার আসো ভার্নিয়ার সমাপতনটা শিখি। ভার্নিয়ার সমাপতন কি প্রশ্ন আসতে পারে। তো ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগ, ভার্নিয়ার স্কেলের এখানে 1 2 3 4 4 নম্বর দাগ প্রধান স্কেলের 1 2 3 3 নম্বর দাগের সাথে মিলে যাবে অথবা কাছাকাছি থাকবে। হ্যাঁ, তাহলে ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগ প্রধান স্কেলের যত নম্বর দাগের সাথে মিলে যাবে অথবা কাছাকাছি থাকবে, ভার্নিয়ার স্কেলের তত নম্বর দাগই হবে আমার ভার্নিয়ার সমাপতন। আচ্ছা, এখন আমি আরেকবার বলি, যখন ভার্নিয়ার ধ্রুবক বলবে অথবা ভার্নিয়ার সমাপতন বলবে, দুইটার সঙ্গে আমরা ভার্নিয়ার কথাটা আগে বলবো। তো ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের 1 ভাগের তুলনায় যতটুকু ছোট তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার সমাপতন কি? ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগ প্রধান স্কেলের কোন একটা দাগের সাথে মিলে যাবে বা কাছাকাছি থাকবে, ভার্নিয়ার স্কেলের তত নম্বর দাগেই হবে ভার্নিয়ার সমাপতন। অর্থাৎ এখানে ভার্নিয়ার সমাপতন কিন্তু 4, কারণ 4 নম্বর দাগটা ভার্নিয়ারের 4 নম্বর দাগটা প্রধান স্কেলের 3 নম্বর দাগের সাথে মিলছে বা কাছাকাছি আছে। আচ্ছা, এবার আসো আমাদের পরবর্তী সূত্র স্ক্রু গজের ক্ষেত্রে। আমাদের যে সূত্র সেটা হলো এটার সাথে আমরা ব্যাস নির্ণয় করি অথবা
এটাও এক ধরনের ব্যাস দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসও কি এক ধরনের দৈর্ঘ্য। এই জন্য এখানে তুমি সূত্র ডিও দিতে পারো অথবা এলও দিতে পারো, ডিও দিতে পারো অথবা এলও দিতে পারো, তবে সূত্র হলো এল প্লাস সি গুণ এল সি। তো এখানে আমার মনে হয় ডি দেওয়াই ভালো, কারণ নাহলে এই এল এর সাথে তোমরা বলাই দেবা। তাহলে এল কি, এই এল হলো রৈখিক স্কেল পাত। রৈখিক স্কেল বলতে এখানে স্ক্রু গদে একটা রৈখিক স্কেল থাকে, সেই স্কেল রৈখিক স্কেল পাত। কি হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বা দাগ সংখ্যা। এল ছিল লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন অথবা ন্যূনাঙ্ক বা ন্যূনাঙ্ক। তো এখন লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক এগুলো একটু চিনি। লঘিষ্ঠ গণন কি, সেটা হলো এল সি ইকুয়াল টু আবার পিচ বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ হইলো আমরা এখানে পিচ দিলাম, আর সি হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সি। তো আমরা এখানে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্কের সংখ্যা আমরা কিভাবে দেবো, যে কোনো জিনিস সংখ্যা দেওয়ার বেলা আমরা নিচে এক ধরবো। নিচে কি ধরবো, নিচে আমরা এক ধরবো। তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে, আচ্ছা তো এটা সংখ্যা কি হইবে, এটা লঘিষ্ঠ গণনের সংখ্যা হইবে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে রৈখিক স্কেল বরাবরের যতটুকু পিচ বা সরণ হয়, পিচ বললে হইবে সরণ বললেও হবে। তো বৃত্তাকার স্কেলে মাত্র একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যে সরণ হয় তাকে বলা হয় পিচ। তো আবার যদি বলে পিচ কাকে বলে, তো পিচ হলো কি, স্ক্রু গদের টুপি একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যে সরণ হয়, স্ক্রু গদের টুপি একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হয় সেটা হলো আমার পিচ। আচ্ছা তো এরপর আসো আমাদের এই সংক্রান্ত যদি সূত্রগুলো মনে থাকে তাহলে আমরা পরীক্ষায় যে কোনো অঙ্ক আসুক আমরা পরিমাপের অঙ্কগুলো ম্যাথগুলো খুব সহজে সলভ করতে পারবো। আচ্ছা এবার আমাদের পরবর্তী আলোচনা হবে ত্রুটি নিয়ে। তো ত্রুটি সংক্রান্ত আমাদের দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্র পারলে ইনশাআল্লাহ তোমরা ত্রুটির অঙ্ক পারবা। তো ত্রুটির ক্ষেত্রে আমাদের প্রথম যে সূত্রটা সেটা হলো চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি সমান সমান প্রকৃত সমান্তরাল চিহ্নটা এখানে প্রকৃত মান মাইনাস পরিমাপ্য মান, পরিমাপ্য মান। তো এটা দেওয়ার কারণ হলো যে ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে, কারণ পরিমাপ্য মান আমার কখনো কম হইতে পারে কখনো বেশি হইতে পারে প্রকৃত মানের চাইতে। তো এই কারণে ভিতরে যেন মাইনাস না তার জন্য আমার মূলত সমান্তরাল চিহ্ন দেওয়া লাগবে। তো 2 নাম্বার সূত্র হলো আমার শতকরা আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি। চূড়ান্ত ত্রুটি ভাগ হবে পরিমাপ্য মান ইন্টু 100%। তো শতকরা আপেক্ষিক ত্রুটি আমার এই সূত্র চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ্য মান ইন্টু 100%। এখন প্রশ্ন আসতে পারে যে ক্ষেত্রফলের শতকরা আপেক্ষিক ত্রুটি কত, তখন আমার ওই যে ক্ষেত্রফলের শতকরা আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি ভাগ ক্ষেত্রফলের পরিমাপ মান ইন্টু 100%। যদি বলা হয় আয়তনের শতকরা আপেক্ষিক ত্রুটি বের করো, তখন আয়তনের চূড়ান্ত ত্রুটি ভাগ হবে আয়তনের পরিমাপ্য মান ইন্টু 100%। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের বেসিক ধারণা।